আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। যা দেখছি যা শুনছি আমার নিজের কানকে বিশ্বাস হতে যাচ্ছে না, আর যা দেখছি নিজের চোখে বিশ্বাস হতে যাচ্ছে না। কারণ হলো 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার এসছে। সেই নির্বাচিত সরকার বলেছে এই দেশে মবের অস্তিত্ব থাকবে না। নির্বাচিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার স্পষ্ট অবস্থান নিয়ে বলেছেন মব থাকবে না। আমরা এরপরও যা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে বা বিচ্ছিন্ন যেগুলো হচ্ছে, আমরা এগুলোকে এখনো বিচ্ছিন্ন মনে করতে চাই। কারণ এর আগে ইউনূস সরকার, সেই ইউনূস সরকার মবকে অন্যায় বলে স্বীকারই করেনি, এবং পরে প্রমাণ হয়েছে, বের এসছে বহু তথ্য যে সেই মবের পেছনে ইউনূসের নিজের, তার সেই কুখ্যাত প্রেস সচিব শফিকুল আলম এবং তার বেশ কয়েকজন উপদেষ্টার হাত ছিল। তার উপদেষ্টারা উস্কানি দিয়ে মব সৃষ্টি করেছে। তার উপদেষ্টারা উস্কানি দিয়ে প্ল্যান করে পরিকল্পিতভাবে প্রথম আলো, ডেইলি স্টার মব করে পুড়িয়েছে, জ্বালিয়েছে, সাংবাদিক মেরে দিতে চেয়েছিল। ফলে ওই সরকার না, এখন যে সরকার, তারা বলছে আইন আইনের পথে চলবে, পুলিশের মতো থাকবে। যদিও বিচ্যুতি ঘটেছে, আমরা 7ই মার্চে যা দেখেছি তা স্পষ্টত বিচ্যুতি। তারপরও আমরা আশায় থাকতে চাই, নতুন সরকার আমরা সময় দিব, সময় দেওয়া উচিত, আমরা সময় দিতে চাই, এবং আমরা চাই এই সরকারের সফলতা, তারেক রহমান সফল একজন রাষ্ট্রনায়ক হোক। এটা যে কোনো সুস্থ একটা দেশের নাগরিকের প্রত্যাশা হবে যে অনেক চড়াই উতরাই পার হয়ে একটা সরকার এসছে। এবার সেই সরকারের সময় যদি এই ধরনের কথা শোনা যায় এবং সেই লোক যদি আইনের শাসনের হাতে না আসে, তাহলে আপনি কিভাবে নিজেকে বিশ্বাস করবেন আর আশায় থাকবেন? আমি শুরুতেই খুব বিনয়ের সাথে বলতে চাই, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের যে কোনো সিচুয়েশনে এবং আমাদের ব্লগে, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসে আমরা শারীরিক প্রতিবন্ধী যে কোনো মানুষের প্রতি আলাদা সংবেদনশীল, এবং তারা আঘাতপ্রাপ্ত হন চাই না, এবং তাদের প্রতি আমাদের একটা সফট কর্নার কাজ করে। কিন্তু যেই ছেলেটিকে আমি দেখছি, যার ছবি জুলাইয়ে তার চোখ গিয়েছে বলে আমরা জানি, কিন্তু তার মুখ দিয়ে যে কথা, সেই কথা কি? জুলাইয়ে আমি পুলিশ পিটাইছি, 32 নং ভেঙেছি, নুরুল হুদাকে জুতো মারছি, আমি জসিম স্বৈরাচারের কোলাঙ্গার পাইলে জুতা মারব, সাহস থাকলে আমাকে মব বলে গ্রেফতার করো সুশীলের বাচ্চারা। খান জসিম, ডাকসু নেতা। এটা ভয়েস বাংলা ফটোকার্ডটা করেছে, সূত্র উল্লেখ করেছে বাংলা কারেন্ট। এবার আপনারা বলেন যে এই গণতান্ত্রিক সরকারের সময় একটা লোক যদি এখনো বলে যে আমি স্বৈরাচারের কুলাঙ্গার পিটাবো, তাহলে আবার কি মবের রাজ্যের ইঙ্গিত দেয় তারা? যে আইন কানুন ভাবে আপনি আওয়ামী লীগ ধরবেন না যে কাউকে। এরা তো মবের রাজ্য বলতে কাকে পিটিয়েছে? বাংলাদেশে বহু সাধারণ মানুষকে, বহু একেবারে নিরপরাধ মানুষকে এরা পিটিয়েছে, মব করেছে। এখন সে হুমকি দিচ্ছে, সে বলছে আমি নুরুল হুদাকে পিটিয়েছি। পুলিশ পিটাইছে 5 আগস্ট বা 8 আগস্ট, 15 আগস্ট পর্যন্ত যদি হয়, তার জন্য তাদেরকে মাফ করে দিয়েছে, এখন পর্যন্ত মাফ করে দিয়েছে। 32 নম্বর ভাঙা, নুরুল হুদাকে পিটানো, আজকে হোক, 2 দিন পরে কি এগুলো মামলা হবে না? এগুলো মামলায় এসব এভিডেন্স থাকবে না? 32 নম্বর যার বাড়ি, সে যদি কোনোদিন বাংলাদেশে বা তার পরিবারের কোনো সদস্য, এই লোক যদি বেঁচে থাকে, খান জসিম, সে যদি মামলা করে, বাংলাদেশের আইন কি বলে? আপনি চাইলে একজন মানুষের বাড়ি গিয়ে ভাঙচুর করতে পারেন, তারপরে দম্ভের সাথে বলবেন আমি ভেঙে এসেছি, আর আপনাকে আইন ছেড়ে দিবে। নুরুল হুদা তিনি হয়তো করবেন না, কারণ তার যে বয়স হয়েছে, কিন্তু এসব যদি কখনো আইনের মুখোমুখি ফেলে দেওয়া যাবে। কেন যেন মনে হয় জামাতকে আমরা চিনি, কিন্তু বিএনপির ব্যাপারে আমাদের একটু সন্দেহ আছে। আমার মতে বিএনপিকে তার অবস্থান আরো পরিষ্কার করা উচিত। কারণ আমরা দেখলাম, আমি এটাকে নাম দিয়েছি মুসলেখা সরকার। এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, মেজর হাফিজ, একজন স্পিকার, একজন মুক্তিযোদ্ধা, একজন সাবেক সৈনিক, যারা 2বার তিনি জান দিতে গিয়েছেন, সেই ব্যক্তিটি যখন এই যে দেইলে রাজাকার, নিজামী কাদের মোল্লাদের মতো পরীক্ষিত প্রমাণিত স্বাধীনতা বিরোধীদের, মানবতা বিরোধীদেরকে শোক প্রস্তাবের আওতায় আনলেন, এটা তো আমাদের আত্মহত্যা করা হয়েছে। তাহলে এখানে সাধু শয়তান কে বোঝা বড় মুশকিল। কখনো মনে হচ্ছে যে সাধু তার শয়তানের বেশে, শয়তান সাধুর বেশে, কখনো মনে হচ্ছে শয়তান সাধুর বেশে। মানে বিষয়টা তো এরকম হয়ে গেল। আমরা দেখলাম সেইখানে কার কার যে নাম নেওয়া হলো, অবাক হয়ে গেলাম। মানে যাদের নাম ডাস্টবিনেও রাখা যাবে না, তাদের নাম নেওয়া হয়েছে। একটাবার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নেওয়া হয়নি, অন্তত একটা বার নেওয়া উচিত ছিল। গালি দিয়েই নিত, একটা বার নিত। আমরা সুপ্পু সাহেবকে দেখলাম মহামান্য রাষ্ট্রপতি, হেড অফ দ্য স্টেট, তাকে আমরা দেখলাম, তিনি তো মহা সৌভাগ্যবান। পৃথিবীতে যদি সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি থাকে, এই যে আমাদের মহামান্য শাহাবুদ্দিন সাহেব। তিনি ছাত্রলীগ করতেন, তিনি যুবলীগ করতেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি আমলা ছিলেন, কোথায় তিনি ছিলেন না, তিনি সাংবাদিক ছিলেন, তিনি ব্যাংকার ছিলেন, কি কি যেন ছিলেন আরো, মানে হোয়ার হি ওয়াজ নট, এটা না, মানে উনি দুজকেও ছিলেন, আবিয়া দুজকে, আবার জান্নাতুল ফেরদাউসও ছিলেন। তিনবার তিনি কি মহা সুযোগটা পেলেন। আমি ভেবেছিলাম কি জানেন আপা, আমি টেনশনে ছিলাম যে লোকজন বলে কেন বঙ্গবন্ধুর নাম নিল না, আমি সেটা টেনশন করি নাই। আমি টেনশন করছি যে এই লোকটা ভাষণ দিতে দিতে কখন না ভুলে জয় বাংলা বলে ফেলে। উনি বলেন নাই, উনি এতবার রিহার্সেল করেছেন, যে কপি স্ক্রিপ্টটা এতবার রিহার্সেল করেছেন, আমার মনে হয় তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে বলছে, আল্লাহ আমার মুখ থেকে যেন একবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু না আসে। আমার কাছে কিন্তু সবচেয়ে বড় শয়তানটা মহামান্য রাষ্ট্রপতি সুপ্পু সাহেবকে মনে হয়েছে। এই উনার দুই পকেটে দুইজন সাধু ও শয়তান ছিল। কে সাধু শয়তান তা আমি বলতে, কে যে সাধু কে যে শয়তান বোঝা বড় মুশকিল। আসাদ ভাই একটা কথা বলেছেন, ইশারা দিয়েছেন আমাদের, তিনি যেহেতু একটি রাজনৈতিক দল করেন, তার সীমাবদ্ধতা থাকে, এটা আমরা জানি, স্বাভাবিক। আমরা সমালোচক আলোচক, আমরা স্বাধীন, আমরা, আপনি এখানে আছেন, আপনাকে নিয়েও সমালোচনা করতে পারি, কোনো সমস্যা নেই, ভাইকে নিয়েও বলতে পারি, আমরা যে কোনো দলের বিরুদ্ধে কথা বলতে পারি, সমালোচনা করতে পারি, সেটা ভুল হোক আর শুদ্ধ হোক। এখানে সীমাবদ্ধতা থাকে অনেক কিছু। ইশারাতে তিনি কিন্তু বলেছেন যে কোন কোন দলে গুপ্ত থাকতে পারে, কারো কোনো কোনো এজেন্ডা থাকতে পারে। এটা আমাদের শুরুতেই সন্দেহ হয়েছিল, কারণ বিএনপি এরকম একটা সাপোর্ট, আত্মঘাতী, একেবারে সুইসাইডাল ডিসিশন, এটা আমি মনে করি বিএনপির জন্য। এর দায় কিন্তু বিএনপির কাঁধে চলে গেছে। মানে বিষয়টা এরকম হচ্ছে সেই গল্পের মতো, যে ওই পাঠা আর বানর একসাথে যাচ্ছিল এক নৌকায়। সুরঞ্জিত সেনগুপ্ত এটা অনেকবার বলতেন, বাস বিএনপির নেতারাও বলতেন, আমি শাখা চৌধুরীর মুখে এগুলো শুনেছি, সব দলের সিনিয়র নেতাদের মুখে শুনেছি। তো পাঠার অন্য শব্দ উচ্চারণ করানো, ওই শব্দ উচ্চারণ করলে ইউটিউবে করে দেয়, কমিয়ে দেয়, ওই জন্য পাঠা অন্য জায়গায় আনলাম শব্দটা। তো ওই পাঠার বানর যাচ্ছিল, সাথে দইয়ের ঘটি ছিল। তো যাওয়ার সময় দই খাওয়ার পরে বানর কিন্তু ওই পাঠার গালে, পাঠার দাড়িতে দইগুলো লাগাই দেয়। বানর তো চলে যায়, তো পাবলিক মনে করে যে এই যে পাঠাই তো দইটা খাইছে, পাঠাকে তখন মোটামুটি কসাই বাড়ি যাওয়া হয়ে যায়। তো বিএনপির দশাটা তাই হয়ে গেছে। কোনো সন্দেহ নাই, বাংলাদেশে জামাতকে, আমি যদি এটাকে মৌলবাদী শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তি বলি, শুধু বিএনপি না, সকল দল দায়ী, ইনক্লুডিং বামপন্থী। কারণ এই মানে সকল দল, আবার বলি কোট অ্যান্ড কোট, সকল দল কম বেশি দায়ী। বিএনপি সেখানে বেশি দায়ী করবেন, কোনো সন্দেহ নেই বিএনপি বেশি দায়ী। সকল দলই প্রকাশ্যে গোপনে এই মৌলবাদী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। সর্বশেষ চিঙ্কু বাম, যাকে আমি আদর করে লুঙ্গি বাম বলি, ফ্রড মাজার বলি, যিনি এক সময় আমার গুরু ছিলেন, দেখেন না, তার মতো চুল, তার মতো এই চুল বড় আমি কার কাছে শিখেছি? ওই যে চিঙ্কু বাম, আমার সাবেক গুরু ফ্রড মাজারের কাছ থেকে আমি চুল বড় করা শিখেছি। আমি আগে বড় চুল রাখতাম না। সেই চিঙ্কু বাম ফ্রড মাজার বলেছিলেন জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। এখন আপনি বলেন, আমি মনে করি এই বক্তব্যটা তারেক রহমানও যদি দিত, অত ক্ষতি হইতো না যেটা ফ্রড মাজার দেওয়ার কারণে হয়েছে। যিনি আমাদের ফরিদা, কেউ কেউ তাকে খরিদা বলে, মানে তিনি বিক্রি হয়ে গেছিলেন এই ইউনূস সরকারের কাছে। খরিদা আক্তারের তিনি হাজবেন্ড, এবং তার বয়ফ্রেন্ডও ছিলেন, 10 বছর লিভ টুগেদার করতেন। ঠিক আছে, তো সেই ব্যক্তি বলতেছে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। তাহলে এটাকে আপনি কিভাবে দেখবেন? কাউকে মানে কম বলে যদি লোম বাসি যে জামাতকে কে সহযোগিতা করছে কে করে না, এই ব্যাপারে আমার যথেষ্ট গবেষণা আছে। একদিন আমাকে ডাইকেন, তাহলে আমি স্বাধীনভাবে বলতে পারবো। অনেক সময় অনেক কিছু মুখের উপরে বলা যায় না। বিএনপি তো অবশ্যই পৃষ্ঠপোষকতা করছে, এতে তো কোনো সন্দেহ নাই, কিন্তু শুধু তো এখানে বিএনপি কে দায় দিলে চলবে না। আবার কেউ যদি বলে যে বিএনপি আওয়ামী লীগ 17 বছর তো পৃষ্ঠপোষকতা দিয়েছে মৌলবাদীদের, তাহলে বলবো আপনারা তাহলে আর 17 বছর বাদ দিয়ে কি করেছেন? এই ব্যাপারে সবাইকে দায়ভার নিতে হবে, ইনক্লুডিং বাংলাদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, সবাইকে দায় নিতে হবে। জামাত একদিনে পয়দা হয় নাই, জামাত ধীরে ধীরে আসে নাই, একটা এজেন্ডা নিয়ে এসেছিল। প্রত্যেকেই তাকে, কেউ কুলে নিয়েছে, কেউ আঁচলে নিচে নিয়েছে, কেউ বুক পকেটের জোনাকি পোকা, ওই যে আমার আরেক গুরু ডক্টর হুমায়ুন আজাদের কবিতা, বুক পকেটের জোনাকি পোকার মতো রেখে দিয়েছিল জামাতকে, সবাই ব্যবহার করেছে। এই ব্যবহার করার কারণে আপনি দেখেন আজকে বিএনপি কে অজগরের মতো তারা গিলে খাচ্ছে। বিএনপি কিন্তু একটা ভুক্তভোগী হবে, বিএনপি কিন্তু হচ্ছে। আজকে দেখেন ওই যে আমার এক ভাবির পোলা, পাটোয়ারি নাকি ফাটোয়ারি নাম, কি যেন নাম মনে থাকে না, আমার অনেক ভাবির পোলা তো, এই বদমাইশ, এই নাবালক, যার রাজনৈতিক খতনা হয় নাই, মুসলমানি হয় নাই, মির্জা আব্বাসকে, তার সাথে আমার রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, যেভাবে গালাগালি করছে, লোকটা কিন্তু আজকে যে স্ট্রোক করেছে, আপনি কি মনে করেছেন সে স্ট্রোক করার লোক? এইগুলো সব বরদাস্ত করতে পারে নাই, বিএনপি তাকে ছুট দিয়েছে, সবাই প্রশ্রয় দিয়েছে। আপনি দেখেন মাথায় সবাই তুলেছে,
আজকে এই কুফলের কারণে সবার ভুলে অবশ্যই সেখানে বিএনপি সর্বোচ্চ বেশি দায়ী, কোনো সন্দেহ নেই। এটা হয়তো আমাদের আসাদ ভাই বলতে পারবেন না সঙ্গত কারণেই, কিন্তু আমরা জানি, সবাই জানে যে পৃষ্ঠপোষক। কিন্তু এখন দেখো সবার আগে কার ক্ষতি করতেছে এখন? সবার আগে এখন কিন্তু তারা বিএনপিকেই অজগর, ওই যে সেই দুবাইয়ের শাসক একটা অজগর পালতো, হঠাৎ করে সে তার তার যে ডাক্তার ছিল তাদের তো থাকে, গিয়ে বলছে যে আমার অজগর তো খায় না। বলছে কেন খায় না, কি করে আচরণ বলেন? কয় শুধু আমাকে গলায় জড়িয়ে পেঁচিয়ে শরীরে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুমায়। কয় তাই? কয় তাড়াতাড়ি এই অজগরকে হয় চিড়িয়াখানা পাঠান, নাহলে টুকরা করেন। কেন? কয় আপনার মাপ নিতেছে। আপনার মাপ নিতেছে, কয়দিন পর আপনার গিলে খাবো, এই জন্য খাওয়া দাওয়া বাদ দিছে। একটা বড় মানুষ আপনার খাইতে তো একটু সময় লাগবে, এই জন্য না খায় থাকে। তো জামাত যেই যেই মুহূর্তে একটু ঢং ধরেছে, অজগরের মতো বিএনপি কে পেঁচায় বসে আছে, খাবে আগে বিএনপি কে, এই আশায় সে বসে আছে। তারেক রহমান যদি মনে করে, বা বিএনপি যদি মনে করে, বা বিএনপির নেতৃত্ব স্থানীয়রা যদি মনে করে, বামদের কথা বাদ দেন, 2024-এর 5ই আগস্ট যে দলটি মারা গেছে, যার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, জাদুঘরে যাবে, সেটা হচ্ছে বাম রাজনীতি। বাংলাদেশের বাম রাজনীতির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে 2024-এর 5ই আগস্ট। এটা বামেরা জানেই না, এটা বুঝবে কবে জানেন? 20 বছর পরে বলবো আমাদের ভুল হয়েছিল। কারণ বামপন্থী তারা একটু ভালো লোক, ভদ্রলোক, এরা 25, 30, 35 বছর পর স্বীকার করে আমার ভুল হয়ে গেছিল। এদিকে তারা ভালো আছে, এদিকে তারা ভদ্র, আমি তা মেনে নিবো আমি, কারণ এদের ইতিহাস তাই বলে। ঠিক আছে, এটা সবসময় এটা ভারতেই বলেন, আর বাংলাদেশে বলেন, আর ইরানেই বলেন, আর ইরাকি বলেন, আর আমেরিকা বলেন, আর সোভিয়েত ইউনিয়ন বলেন, এরা পরে স্বীকার করে। কারণ আমি তো বাম রাজনীতি করার লোক, আমি মুখস্থ করে আসছি এদের ব্যাপারে। যাই হোক, এখনো বাম রাজনীতিতে আমি বিশ্বাস রাখি, কোনো সন্দেহ নাই, তাদের যতই গালি দেই। যাই হোক, তো এই যে অবস্থানটা, আপনি কিভাবে কারে দুষবেন কারে? সুতরাং বাংলাদেশে চলছে সাধু ও শয়তানের খেলা। এখানে মেলা বসেছে, এখানে এমন একটা রাজনৈতিক মেলা বসেছে যেখানে সাধু ও শয়তানের খেলা। সেটা সংসদ ভবন হোক আর রাজপথ হোক, সব জায়গায় সাধু আর শয়তানের খেলা। তবে অনেক মুখোশ 2024-এর 5 আগস্টের পর মুখোশ খুলে গেছে। মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তাদের মব সন্ত্রাসে সারা দেশের মানুষ ছিল অতিষ্ঠ। এমনকি 2025 সালের 12ই জুলাই তারেক রহমান অভিযোগ করেছিলেন মব জাস্টিস এবং এর মাধ্যমে নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে ইউনূস সরকার প্রশ্রয় দিচ্ছিল। তিনি প্রশ্ন তুলেন, যারা মব তৈরি করছে তারা কেন গ্রেপ্তার হচ্ছিল না? এ ব্যাপারে সরকার প্রচ্ছন্ন মদত আছে কিনা, এমন প্রশ্ন তুলেছিলেন তারেক রহমান, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রশ্ন উঠেছে, 27 দিন হলো তারেক রহমানের সরকারের বয়স, এই কয়দিনে কি মব সন্ত্রাস কমেছে, কিংবা তার সরকার কি মব সন্ত্রাসীদের বিরুদ্ধে আদৌ কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে? মোটা দাগে বললে, ডক্টর ইউনূসের আমলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রস্তর যুগে চলে গিয়েছিল, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কি নতুন সরকার আমলে হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যখন পরিস্থিতির উন্নতি দাবি করছেন, তখন পুলিশের অস্ত্র ছিনতাই হচ্ছে, দুদকের মহাপরিচালকের ফোন ছিনতাই করে নিয়ে যাচ্ছে, বাড়ছে খুন, বাড়ছে ধর্ষণ। সাথে পাল্লা দিয়ে ইউনূসের আমলের মতো থামছে না মব সন্ত্রাস। অবশ্য ইউনূস সরকার যেমন মবকারীদের দেখেও না দেখার ভান করত, বিএনপির আমলেও একই ধরনের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। যারা মবকারী তারা হামলা চালাচ্ছে, আর জেলে যেতে হচ্ছে যারা আক্রান্ত তাদের। যদিও সরকার এক মন্ত্রী বলেছেন 2-3 মাসের মধ্যে শুরু হবে আরেকটি অপারেশন ক্লিন হার্ট। প্রশ্ন হলো, সেই অপারেশন ক্লিন হার্ট 2.0 থেকে মব সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে, যেমনটা ইউনূসের টেবিল হান্টের ক্ষেত্রে ঘটেছিল? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের আগস্টে ডক্টর ইউনূস ফ্রান্স থেকে উড়ে এসে মব সন্ত্রাস থামাতে বলেন, কিন্তু কার্যত দেখা গেছে ডক্টর ইউনূসের ভাষায় তার নিয়োগকর্তারাই জড়িত ছিলেন বেশিরভাগ মব সন্ত্রাসী কর্মকাণ্ডে। দর্শক, ডক্টর ইউনূসের 1.5 বছরে মবের হাত থেকে রেহাই পাননি মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, সাবেক প্রধান বিচারপতি, আইনজীবী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ কেউই। নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে গুজব সৃষ্টি করে। বাউল সম্প্রদায়, ভিন্ন মতাবলম্বী ব্যক্তি কিংবা সাংস্কৃতিক গোষ্ঠী, মুক্তিযোদ্ধাকেও হেনস্থার শিকার হতে হয়েছে। রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনা ঘটেছে। দেশের বড় দুটি শীর্ষস্থানীয় পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর, অগ্নি সংযোগের ঘটনায় গণমাধ্যমের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। এই মব করেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয় স্বাধীনতার স্মৃতি বিজড়িত বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িটি। এসব মব সরকারের মদতেই হয়েছে। সরকারি প্রতিষ্ঠান থেকে বুলডোজার দেওয়া হয় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য। অন্তর্বর্তী সরকার মব সন্ত্রাসীদের ধরার বদলে উল্টো যারা মবের শিকার হয়েছিলেন তাদেরকে জেলে পুরে নির্যাতন চালিয়েছে। এমন পরিস্থিতিতে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জনজীবন তখন ছিল অতিষ্ঠ।
মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত 2 বছরে গণপিটুনি ও মব সহিংসতার ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। 2024 সালে মব সহিংসতায় অন্তত 128 জন নিহত হয়, আর 2025 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় কমপক্ষে 197 জনে। মবের শিকার হয়ে সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে 57 জন। চরম উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে গত 17 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব নেয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের মুখোমুখি হয় তা হলো দেশের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। এরই মধ্যে 3 সপ্তাহের বেশি সময় পার হয়ে গেল। তাতে কি ডক্টর ইউনূসের আমলে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে? দেখে আসি পরিস্থিতিটা কি। প্রথমে দেখি ছিনতাই বেড়েছে নাকি কমেছে। অন্তর্বর্তী সরকার আমলে ঢাকার জন্য ছিনতাইয়ের স্বর্গরাজ্য ছিল মোহাম্মদপুর। সেই মোহাম্মদপুরে 8ই মার্চ তারাবির নামাজ শেষে হাঁটাহাঁটি করতে বের হয়েছিলেন দুর্নীতি দমন কমিশন বা দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন। 3 ছিনতাইকারী তার 2টো আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে গেছে। এই সময় আইফোনের পাসওয়ার্ড জানার জন্য তাকে দেশীয় ধারালো অস্ত্রের উল্টো দিক দিয়ে আঘাত করা হয় এবং বাম চোখে ঘুষি মেরে আহত করা হয়। পরে উপায়ন্তর না দেখে তিনি পাসওয়ার্ড দিতে বাধ্য হন। পুলিশ অবশ্য এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে। তার একদিনের মধ্যে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তার মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি হলো নারায়ণগঞ্জে। 9 মার্চ ভোরে পুলিশের এএসআই লুৎফর রহমান একা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এই সময় পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেলে থাকা 3 ছিনতাইকারী নগর ভবনের গোল চত্বরের সামনে তার গতিরোধ করে। এরপর 2 ছিনতাইকারী মোটরসাইকেল থেকে নেমে এএসআই লুৎফর রহমানকে ঘিরে ফেলে এবং তাকে এলো পাতারে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এক পর্যায়ে তার কোমরে থাকা পিস্তলটি ছিনিয়ে নেয়। 24 ঘন্টা পর পুলিশ ছিনতাই হওয়া অস্ত্রটি উদ্ধার করতে পেরেছে। তার ঠিক একদিন আগে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়কে একটি ব্যাটারি চালিত রিকশা থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। গত একদিনের ব্যবধানে গাজীপুরে ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 2 লাখ টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় গুরুতর আহত হয় এক ডিস্ট্রিবিউটর। সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে 10 লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। ফেনীতে ছিনতাই হওয়া অটোরিকশার পিছনে দৌড়াতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন এক কিশোর চালক। ছিনতাইয়ের মতো খুন আর ধর্ষণের ঘটনাও গত কয়েক সপ্তাহে বেড়ে চলেছে। গত সপ্তাহে 8 বছরের এক শিশুকে ধর্ষণ ও পরে হত্যা করা হয়। গত শনিবার ওই শিশুকে চকলেট কিনে দেওয়ার কথা বলে কুমিরার কাজীপাড়ার বাড়ি থেকে বের করে দুর্বৃত্তরা। পরে বাসে করে কুমিরা থেকে সীতাকুণ্ডে নিয়ে যায়। সেখান থেকে হেঁটে বোটানিক্যাল গার্ডেন এলাকার দুর্গম পাহাড়ে ওঠেন। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। এই সময় শিশুটি চিৎকার করে ঘটনাটি জানিয়ে দেওয়ার কথা বললে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। রক্তাক্ত অবস্থায় জঙ্গল থেকে হেঁটে বোটানিক্যাল গার্ডেনের নির্মাণাধীন সড়কের কাছে পৌঁছালে শ্রমিকরা তাকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই লঞ্চের কেবিনে কলেজ ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। পরিসংখ্যান বলছে বেড়েছে নৃশংস খুনের ঘটনাও। দর্শক, সাধারণ মানুষের যেটি প্রত্যাশা ছিল সেটি হলো ইউনূসের নিয়োগকর্তাদের মব সন্ত্রাস দমনে তৎপর হবে নতুন সরকার। কিন্তু গত কয়েকদিনের কয়েকটি ঘটনায় দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের আমলে যে গ্রুপটি মব সন্ত্রাস চালাতো তারা বিএনপি সরকারের আমলেও ঠিক একইভাবে মবের রাজত্ব করছে। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে পিটিয়ে মুমূর্ষু অবস্থায় থানার সামনে রেখে যাওয়ার ঘটনায় দেশ জুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। প্রথম আলোর খবরে বলা হয়েছে, ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাহিদ খান পাবেল নামে একজন শিক্ষার্থীকে 3 দফায় মারধর করা হয়েছে। 9 মার্চ রাত 3টার পরে প্রথমে বুয়েট ক্যাম্পাসে, তারপর ঢাবি ক্যাম্পাসে মারধরের পর তাকে শাহবাগ থানায় রেখে আসা হয়। থানার সামনেও তাকে মারধর করা হয়। পাবেল অভিযোগ করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে মারধর করেছে। এই সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসিব আল ইসলাম, মোহাম্মদ সাইফুল্লাহ, সর্দার নাদিম মোহাম্মদ শুভ, আবরা সহ আরো কয়েকজনের নাম উল্লেখ করেন। বিস্ময়ের ব্যাপার হলো, আহত পাবেলের মা থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশের গড়িমসি দেখে বোঝা যায় সরকার উপর মহলের নির্দেশ নেই, যেমনটা অধ্যাপক ইউনূসের আমলে প্রতিটি মব সন্ত্রাসের ঘটনায় করা হতো। অনেক নাটকের পর শেষ পর্যন্ত অভিযোগটি নিলেও মামলা প্রত্যাহারের জন্য নানা মহল থেকে
চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযোগের কাগজটি শেষ পর্যন্ত শাহবাগ থানা নিলেও আগের দিনের মবের ঘটনায় ঠিক ঘটেছে উল্টো। যারা মব করেছে তাদের গ্রেপ্তার না করে পুলিশ যারা মার খেয়েছে তাদের সন্ত্রাস দমন আইনে জেলে পুরেছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণের অডিও প্রচারের ঘটনাকে কেন্দ্র করে মবের ঘটনায় সারা দেশ হতবিহ্বল হয়ে পড়ে। শনিবার বেলা 3টার দিকে রাজধানীর চাংখারপুল এলাকায় বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর সময় আসিফ আহমেদকে আটক করে শাহবাগ থানা পুলিশ। আটকের প্রতিবাদে রাত 9:30টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে আবার ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমি, আব্দুল্লাহ আল মামুন সহ কয়েকজন। রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এবি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসির সহ বেশ কয়েকজন রীতিমতো মব করে শেখ তাসনিম আফরোজ ও আব্দুল্লাহ আল মামুনকে জোর করে ধরে শাহবাগ থানার ভিতরে নিয়ে যায়। এই সময় থানার ভিতরেই আব্দুল্লাহ আল মামুনকে মারধর করা হয়। পরে পুলিশ তাদের আটক করে রাখে। রোববার আটক 3 জনকে সন্ত্রাস বিরোধী আইনে শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ইউনূসের শাসনামলের মতো তারেক রহমানের শাসনেও দেখা যাচ্ছে মবের জয় জয়কার। সবচেয়ে বড় কথা হলো মুক্তিযুদ্ধের দল বলে দাবি করা বিএনপি শাসনামলে 7 মার্চের ভাষণ বাজানো সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শক, ইউনূসের আমলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল ভয়াবহ। তার আমলের 18 মাসে একরকম হরের দরে ঘটনা ঘটেছে। আবার হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, ধর্ষণ এসব কিছু ছিল প্রতিদিনকার ঘটনা। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলেও সরকার থেকেছে নিশ্চুপ। সরকারের কর্তা ব্যক্তিরা বলেছেন এগুলো মব নয়, প্রেশার গ্রুপ। নতুন সরকার ক্ষমতায় আসার পরও সে অবস্থার দৃশ্যমান কোনো পরিবর্তন চোখে পড়েনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় আগের মব সন্ত্রাসীরা যেসব কর্মকাণ্ড এখন চালিয়ে যাচ্ছেন সেগুলো ঠিক মব নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি কোনো অপরাধীকে ছাড় দেওয়া হচ্ছে না। প্রশ্ন হলো স্বরাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন তা কতটুকু সঠিক? পরিস্থিতি যদি উন্নতি হয় তাহলে ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি আর খুনের ঘটনা কেন বাড়ছে? গত 8 মার্চ পরিবেশ মন্ত্রী আব্দুল্লাহ আল মিন্টু বলেছেন সরকার 2-3 মাসের মধ্যে অপারেশন ক্লিন হার্টের মতো একটি অভিযান চালাবে। ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মিন্টু কথা বলেন। কিন্তু মবকারীদের দেখেও না দেখার ভান করে উল্টো নির্যাতিতদের জেলে পুরে যদি অপারেশন ক্লিন হার্ট 2.0 করা হয় তাহলে সেটি তো হবে ইউনূসের টেবিল হান্টের আরেকটি